দ্রুততম সময়ে রোডম্যাপের মাধ্যমে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর করা হবে পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেলেন তারেক রহমান, ঐক্যে ফাটলের চেষ্টার অভিযোগ ফখরুলের। বাড়তি শুল্ক জনজীবনের চাপ বাড়াবে, মত বিশ্লেষকদের বাতিলের দাবি নাগরিক কমিটির, আত্মঘাতী বলছে বিসিসিআই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা কঠিন, নিবন্ধন থাকলে যে কোনো দল ভোটে অংশ নিতে পারবে সিইসি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজনৈতিক সংকট দেখলে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, খুব দ্রুততম সময়ে রোডম্যাপের মাধ্যমে একটি নির্বাচন দেয়া হবে। রাজনৈতিক নিশ্চয়তা থাকলে বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রাজধানীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো এত শাখা বিশ্বের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। কোনো অতিথি বিদেশে গেলে বিমানবন্দরের অভ্যর্থনা, মিছিল, মিটিং দেশের ভাবমূর্তিতে ভাটা ফেলে। গত 4 মাসে বাংলাদেশকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ বিশ্ব দরবারে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেন। কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। রাজনৈতিক সংকটের কারণে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। খুব দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল, যার ফলে মানুষ ব্যাংকের উপর আস্থা হারিয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। দেশে এখনো 4 মাসের রিজার্ভ হাতে আছে, তাই আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেড়ে গেছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে বিএনপি প্রেস উইং জানিয়েছে। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে প্রতি বছর ফেব্রুয়ারি প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। বার্ষিক এই ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাদের এই চেষ্টা
সফল হবে না। সকালে আমার বাংলাদেশ পার্টি জাতীয় কাউন্সিলে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই বাড়বে শক্তি, দূর হবে সংকট। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। কাউন্সিলে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হবে বলে সাবধান করেন সম্মেলনের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির সরকারের কৌশলে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এনবিআরের সংস্কারকে এগিয়ে নেওয়া বেশি জরুরি। এছাড়া কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। অন্যের বাসায় কাজ করে সন্তানের চিকিৎসা খরচ জুগিয়ে চলেছেন কুলসুম বেগম। হাসপাতালে ভর্তি ছেলের জন্য প্রতিদিন শুধু ওষুধ খরচ গুনতে হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। এখন ঋণের টাকায় চলছে সন্তানের চিকিৎসা। 5,000-6,000 টাকার ওষুধ লাগে প্রতিটা দিন। পাশের ঘরে বাড়িতে একজনের টাকা উঠাই আর তারপরে দেয়। জীবন রক্ষাকারী ওষুধের উপর বাড়তি ভ্যাট আরোপের খবরে হতাশ সাধারণ ভোক্তারা। নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা এসব মানুষেরা এখন কাটছাট করতে বাধ্য হচ্ছেন বাজারের তালিকাও। ইনকামের সাথে খরচের যে সামঞ্জস্যতা, এটা মোটে ঠিক না। শতাধিক ভোগ্যপণ্য ও সেবার উপর কর আরোপ করেছে সরকার। নিত্যদিনের রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে নাস্তার টেবিলের বিস্কুট, আপেল কিংবা নাশপাতির খরচও বাড়বে। মুঠোফোনে দরকারি কথা কিংবা ইন্টারনেট ব্যবহার, তাতেও শান্তি নেই। 100 টাকা রিচার্জ করলে কর বাবদ চলে যাবে 30 টাকা। চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও দিতে হবে বাড়তি ভ্যাট। অনলাইন ভিত্তিক সার্ভিস বা মোবাইল ফোনের টক টাইমের উপরে অথবা ব্রডব্যান্ড সার্ভিস অথবা টেলিফোনের উপরে এই জায়গাগুলোকে সরকার বাদ দিতে পারতেন, এবং এটিকে অন্তর্ভুক্ত করা থেকে বোঝাই যায় যে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এটি করছেন। শুধু রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন সিপিডির এই গবেষক। এমন প্রচুর কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর জালের বাইরে রয়ে গিয়েছেন শুধুমাত্র এনবিআরের সক্ষমতার অভাবে অথবা এনবিআরের অভ্যন্তরস্থ দুর্নীতি বা অন্যান্য সমস্যার কারণে এর অনেক কিছুই কর আদায় কাঠামোর ভিতরে ঢুকছে না, যে জায়গাটিতে সরকারের নজর দেওয়া দরকার। সাধারণ মানুষকে চাপ কম দিয়ে রাজস্ব আয় বৃদ্ধিতে এনবিআরকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভ্যাট বৃদ্ধি গরিবের পেটে লাথি মারা শামিল উল্লেখ করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল এবং ট্রাক সেলের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে
জাতীয় নাগরিক কমিটি। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার পরিচালনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা জানতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন বিষয়ে রিকশা চালকদের কথা শোনেন নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন বাদ দিয়ে ছল চাতুরের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই, যেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ হয়েছিল তাদের প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম লেখা থাকতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, তাদের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ থাকতে হবে। এদিকে ভ্যাট বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনার নেওয়া IMF এর ঋণের বোঝা দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো যাবে না। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তিনি। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে। বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, যারা তড়িগড়ি করে নির্বাচন চাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও হুট করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য ও দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে, এমনটা জানিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI বলছে, এই সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং বিনিয়োগের জন্য নেতিবাচক হবে। দুপুরে মতিঝিলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। হাসানুল শাওনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সেই চাপ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতা সত্ত্বেও চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় বসল বাড়তি করের বোঝা। DCCI বলছে, সরকারের এমন সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে এবং চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। করের ক্ষেত্রে সরকারের নীতি এবং করের হার ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, এভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিপদে ফেলা হচ্ছে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, FDI কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য 20% সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানায় ঢাকা চেম্বার। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার উপরে নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকালে সিলেটে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে CEC বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো ধাপ, যেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভোটার ID কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান CEC। এছাড়া পর্যায়ক্রমে সকল প্রবাসীকেই ভোটার হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কী কী সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো এটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। তো এটা ইকুয়ালি
নট ইমপ্লিমেন্টেবল। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আর একটা বিশেষ দলের কথা বলছেন, সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আগামী মার্চ মাসের মধ্যে সারা দেশে 4.5 লাখ গাড়ি ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। দুপুরে রাজধানী বনানী বিআরটিএ কার্যালয়ে নিরাপদ সড়ক সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা জানান, কোনো অবস্থাতে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না। এছাড়া গাড়ির ফিটনেস সনদ প্রদান ও গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা কাটিয়ে আগামী মার্চের মধ্যে 4.5 লাখ লাইসেন্স প্রদান করা হবে। 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে। সবার মতামত আমলে নিয়ে সরকারকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় তিনি বলেন, মত প্রকাশের অধিকারের সুরক্ষা প্রয়োজন। এ সময় বক্তাদের আলোচনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার মাধ্যমে রাষ্ট্র যেন জনগণের মানবাধিকার হনন করতে না পারে তা উঠে আসে। এছাড়া এই অধ্যাদেশে পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা দেওয়া সহ নানা ধারার মাধ্যমে নতুন মোড়কে পুরনো কালো আইন ফেরানো হচ্ছে বলে মনে করছেন ডিজিটাল নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা আইনে ভুক্তভোগী ব্যক্তি এবং মানবাধিকার কর্মীরা। এই সরকার এসে যে খসড়াটা প্রণয়ন করেছে সেটা কার মতামতের উপরে ভিত্তি করে করলেন আপনারা? এটা তো জনগণের মতামতের উপরে ভিত্তি করে করতে হবে। অতীতে না হয় সংসদ, সেটা সাজানো সংসদ হোক, ভুয়া সংসদ হোক, সেখানে একটা আলোচনার প্রশ্ন ছিল। এখানে কোথায় আলোচনা হলো? নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্বেগগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো সরকার আমলে নিয়ে আবার আলোচনার উদ্যোগ নেবেন এবং সেই আলোচনার ভিত্তিতে এটা পুনর্লিখন করবেন। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। এনসিটিভি নবম দশম শ্রেণীর পৌরনীতি নতুন বইয়ে ভুল তথ্য তুলে ধরেছে অভিযোগ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্য বইয়ে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। নতুন পাঠ্য বইয়ে যেসব জায়গায় আওয়ামী বন্দনা করা হয়েছে তা দ্রুততম সময়ে সংশোধন করার দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী দোসররা আওয়ামী দুঃশাসনামলের মতো ইতিহাস বিকৃত করছে। অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। দ্রুততম সময়ে রোডম্যাপের মাধ্যমে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর করা হবে পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেলেন তারেক রহমান, ঐক্যে ফাটলের চেষ্টার অভিযোগ ফখরুলের। বাড়তি শুল্ক জনজীবনে চাপ বাড়াবে, মত বিশ্লেষকদের বাতিলের দাবি নাগরিক কমিটির আত্মঘাতী বলছে বিসিসিআই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা কঠিন, নিবন্ধন থাকলে যে কোনো দল ভোটে অংশ নিতে পারবে সিইসি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।